কি হালকা, হালকা টেনশন হচ্ছে তো? কালকে দুটো গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোট গণনা চলবে। যদিও মোটামুটি এই সময়ে আগামীকাল ছবিটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তার আগে যে রাজনীতিটা চলছে মহারাষ্ট্র জুড়ে, সেটা কুরুক্ষেত্রের যুদ্ধকেও কিন্তু হার মানিয়ে দেবে। এমনিতে আপাত দৃষ্টিতে দেখলে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে কি ফলাফল হলো তাতে আর বাংলা বাঙালির কি এসে গেল এমনটা মনে হতেই পারে। কিন্তু সত্যিই কি তাই? যেটা দেখা যাচ্ছে বাস্তবে যে মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে ফলাফলটা ঠিক কিরকম হবে তার উপরেই কিন্তু বাংলার রাজনীতি আগামী দিনে ঠিক কোন পথে চলবে, বিজেপি ঠিক কিভাবে ঝাঁপাবে অনেকটা ডিপেন্ড করে আছে। সুতরাং কালকের ফলাফল কি হচ্ছে সেটা জানার জন্য সকলেই মোটামুটি টিভির পর্দায় চোখ রাখবে। কিন্তু তার আগে ২৪ ঘন্টা আগেই যে রাজনীতিটা দেখা যাচ্ছে না সেটা বেশ ইন্টারেস্টিং এবং একের পর এক টুইস্ট আসছে। এবং শেষ পর্যন্ত এখন যে জোটটা আছে সেই জোটটাই যে থাকবে আর তারাই যে শেষ পর্যন্ত ক্ষমতা দখল করবে। মানে আমি এনডিএর কথাই বলছি আর ইন্ডির কথাই বলছি। সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। ভোটের পর রেজাল্ট বেরোনোর পর দেখবেন এমন টপসি-টার্ভি চেঞ্জ হয়ে যাচ্ছে, এমন শিবির বদল হচ্ছে যে চিন্তাতেও কেউ আসতে পারে না যে, "ওরে বাবা! এরা তো দুদিন আগে একে অপরকে গালাগাল দিচ্ছিল। এইভাবে শিবির বদল করে ফেলল। গলায় গলা মিলিয়ে মুখ্যমন্ত্রী হলো।" আর তার উপর মুখ্যমন্ত্রীটা কে হবে? এই নিয়ে কিন্তু ব্যাপক টেনশন। দেখুন ঝাড়খণ্ড নিয়ে মোটামুটি সেইভাবে কোনো টেনশনের কথা কিছু আসছে না। আসছে মহারাষ্ট্র নিয়ে। কিন্তু মহারাষ্ট্র ঝাড়খণ্ডের এই জায়গাটা অবশ্যই এক্সপ্লেইন করব। তার আগে আপনাদের জানাই যে ক্রিকেট নিয়ে কিন্তু আমার একটা বেসিক ইন্টারেস্ট আছে। তাই অনেকদিন ধরেই ভাবছিলাম ক্রিকেট নিয়ে একটা আলাদা চ্যানেল করব। অবশেষে সেটা করেছি এবং আমাদের চ্যানেলটার নাম হচ্ছে প্রিয় বন্ধু ক্রিকেট। আপনারা যারা চান এই চ্যানেলে আমি আজকেই ভিডিও আপলোড স্টার্ট করে দিয়েছি। এই চ্যানেলটা দেখতে পারেন এবং সেখানে গিয়ে কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দেবেন। আর সবথেকে বড় কথা ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে একটু এনার্জি পাবো। আর যাদের খুঁজতে অসুবিধা হবে YouTube এ সার্চে তারা আমাদের ডেসক্রিপশন বক্সেই দেখে নিতে পারেন। সেখানে কিন্তু আমি লিংক দিয়ে রেখে দিয়েছি। প্রিয়বন্ধু ক্রিকেট যে চ্যানেলটা রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন ভিডিওটা। যাই হোক যেটা বলছিলাম খুব ইন্টারেস্টিং একটা মুভ আসতে চলেছে আগামীকাল। সেটা হচ্ছে মহারাষ্ট্রের রাজনীতিতে। দেখুন এমনিতে এক্সিট পোল যা ইঙ্গিত দিচ্ছে তাতে মেক্সিমাম সংস্থাই দেখাচ্ছে যে এখানে মোটামুটি বিজেপি জোট যেটা রয়েছে, এনডিএ জোট যেটা রয়েছে মহাজোটী, তারাই ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু কিছু সমীক্ষা সংস্থা আবার দেখাচ্ছে যে না, এখানে এনডিএ পারবে না। ইন্ডি জোট ক্ষমতায় আসতে পারে। আর ২-১ টা সংস্থা আবার আরেক ধাপ এগিয়ে বলছে যে মহারাষ্ট্র এবারে ত্রিশঙ্কু হতে চলেছে। বেসিক্যালি এই ৩ টেই ফলাফল হতে পারে। এর বাইরে তো অন্য কোনো ফলাফল হতে পারে না। কিন্তু অতীতে দেখা গেছে এই এক্সিট পোল, ওপিনিয়ন পোল যারা করেন, এমনকি আমিও বোকা বনতে হয়েছে। মানুষ যেটা বলছে বা যেভাবে ভোটটা হচ্ছে সেটার পালসটা গোনা যায় না। অবশ্য সেটা মেক্সিমামই হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কেননা এখানে ভোট তো হয় না, ভোটের নামে প্রহসন হয়। যাই হোক পশ্চিমবঙ্গের কথা আজকে বাইরে। আজকে মহারাষ্ট্রের কথা বলব। তো সেখানে ৩ রকমের জায়গা উঠে আসছে। মেক্সিমামই যখন বলছে যে এখানে এনডিএ জোট ক্ষমতায় আসতে পারে সুতরাং সেই হিসেবে তো আ বিজেপি শিবির এখন থেকেই আনন্দ উল্লাসে ফেটে পড়তে পারে। এবং সেটা তারা মুখে বলছেও বটে। কিন্তু বাস্তবে কি সত্যিই সেই জায়গাটা রয়েছে? চিন্তার একটা ফল্গু স্রোত কিন্তু ধীরে, ধীরে বয়ে চলেছে। এবং একই রকম অবস্থান কিন্তু রয়েছে যেটা ইন্ডি জোট রয়েছে। অর্থাৎ কংগ্রেস, উদ্ধব সেনা যেটা রয়েছে আর শরদ পাওয়ারের যে এনসিপি রয়েছে তাদের যে জোট। এদের যে টেনশন কতখানি রয়েছে সেটা একটা জিনিসেই বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে কালকে দুটো জোড়া গোপন বৈঠক হয়েছে। একটা হয়েছে ১ম এ হায়াত হোটেলে যেখানে সঞ্জয় রাউত, জয়ন্ত পাটিল এবং বালাসাহেব থোরাত তারা নিজেদের মধ্যে বৈঠক করেন। প্রায় ঘন্টা ২ এক বৈঠক চলে। তারপর সেই বৈঠকটা মিটে যাওয়ার পর তারা সোজা চলে যান মাতোশ্রীতে। সেখানে রাতভর বৈঠক চলছে এবং সেই বৈঠকের নির্যাসটা এটাই হচ্ছে যে শেষ পর্যন্ত যেই জিতুক মহারাষ্ট্রে আল্টিমেটলি কিন্তু কুর্সিতে বসবে বিজেপি বা বিজেপির জোট। তারা সরকারটা করবেই। কিছুতেই তারা সরকারের বাইরে থাকবে না। আর সেই জায়গাতে কি অপারেশন লোটাস হবে না কি হবে সেই নিয়ে চিন্তা হচ্ছে। একদিকে মহারাষ্ট্র, গুজরাট, গোয়া এইসব জায়গায় রিসোর্ট বুক হচ্ছে। অন্য জায়গায় কর্ণাটকে যাওয়ার জন্য ফ্লাইট বুক হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং একটা মোড চলে এসছে। কেন? দেখুন, এখানে বেসিক্যালি আ ২ টো জায়গা উঠে আসছে। একটা হচ্ছে যে আ বঞ্চিত বহুজন আঘাড়ি। এই একটা দল রয়েছে যেটা হচ্ছে আ বি. আর. আম্বেদকরের যিনি নাতি প্রকাশ আম্বেদকর, তিনি হচ্ছেন এই দলের প্রধান। তিনি পরিষ্কার বলে দিয়েছেন সরকার যার আমরা তার। অর্থাৎ আমরা সরকারি ক্ষমতায় থাকতে চাই। আর তাই মহারাষ্ট্রে যদি ত্রিশঙ্কু হয়, হলে শেষ পর্যন্ত কিন্তু এই প্রকাশ আম্বেদকরের টিম তারা হয়তো খুব অল্প আসন পাবে কিন্তু এই ৮-১০ টা আসনই ক্রুশিয়াল ফ্যাক্টর হয়ে যাবে। তারা সরকার গঠনের চাবিকাঠি হতে পারে। আর এই জায়গায় তারা এখন কাকে সমর্থন করবে? যেটা মনে করা হচ্ছে obviously যে যেহেতু কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে
তাই এখানে যদি বিজেপি জোটকে সমর্থন করে মহারাষ্ট্রে, তাহলে মহারাষ্ট্রে তো একটা ভালো কিছু পোর্টফোলিও তারা পাবেই। তার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিত্বও কিন্তু জুটে যেতে পারে। আর সেই জায়গা থেকে যদি ত্রিশঙ্কু হয়, এই প্রকাশ আম্বেদকরের হাত ধরে কিন্তু শেষ পর্যন্ত বিজেপি জোটই ক্ষমতায় আসতে পারে। এবার অন্য যে জায়গাগুলো ভাবনা চিন্তা চলছে, সেটা হচ্ছে যে আপাতত ৬ দলের লড়াই চলছে। মানে বিজেপি আর কংগ্রেস তো আলাদা, আলাদা করে রয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। এনসিপির ২ টো টুকরো রয়েছে। একটা অজিত পাওয়ার নেতৃত্ব যেটা বিজেপির সঙ্গে, একটা শরদ পাওয়ারের নেতৃত্ব যেটা কংগ্রেসের সঙ্গে রয়েছে। আর এর পাশাপাশি রয়েছে শিবসেনা, যারও ২ টো টুকরো রয়েছে। একটা একনাথ শিন্ডের নেতৃত্বে বিজেপির সঙ্গে, একটা উদ্ধব ঠাকরের নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে। তো এই জায়গাতে এই ৬ টা দলের মধ্যে ৫ টা দলই চাইছে মুখ্যমন্ত্রী তাদেরই হোক। বিজেপি আ তারা তো বলছে আমরা এখানে একক বৃহত্তম দল হব। হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা হবে না, কিন্তু একক বৃহত্তম দল আমরাই হব। আগেরবার আমরা স্যাক্রিফাইস করেছি। আর সেই স্যাক্রিফাইস করার ফলে এবার আর স্যাক্রিফাইস করার কোনো জায়গা নেই। কেননা তাহলে বিজেপি কর্মী সমর্থকরা মর্মাহত হবে। মুখ্যমন্ত্রী আমাদেরই হবে। অন্যদিকে একনাথ শিন্ডের টিম বলছে যে, "তা কেন? এখানে তো একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী ছিল। তার নেতৃত্বেই এই নির্বাচন লড়া হয়েছে। সুতরাং এটা জোট হিসেবে যদি ক্ষমতায় আসে সেটা তো একনাথ শিন্ডেকেই সমর্থন করে আসছে। তাহলে একনাথ শিন্ডে কেন কন্টিনিউ করবে না?" অন্যদিকে অজিত পাওয়ারের টিম বলছে যে, "দেখুন, এই একনাথ শিন্ডেই বলুন, বিজেপিই বলুন, তারা তো কেউ একক ক্ষমতায়, একক দক্ষতায় সরকার করতে পারবে না। সুতরাং তাদের কিন্তু সহযোগিতার সাহায্য লাগবে। আমাদের সাহায্য তো অবশ্যই লাগবে।" তাহলে গতবার যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার পরেও একনাথ শিন্ডেকে সমর্থন করে, কেননা তাদের সমর্থন ছাড়া সরকারটা করতে পারেনি। তাহলে এবার অন্তত আমাদের চান্স পাওয়া উচিত। অজিত পাওয়ার এখানে মুখ্যমন্ত্রী হবে। এইসব যখন বিজেপি জোটের দিকে গন্ডগোল চলছে, তখন মজার কাণ্ড আবার ইন্ডি জোটেও হচ্ছে। সেখানেও কিন্তু একটা বড়সড় ডামাডোল শুরু হয়ে গেছে। কি ডামাডোল শুরু হয়ে গেছে? সেখানে কংগ্রেসের যিনি রাজ্য সভাপতি রয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন নানা পাটোলে, তিনি কার্যত নিজেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেই দিয়েছেন। যে কংগ্রেস এখানে একক বৃহত্তম দল হচ্ছে এবং সরকার আমাদের জোটই করছে এবং সেই সরকারে অটোমেটিক্যালি একক বৃহত্তম দল হওয়ার জন্য আমিই হচ্ছি মুখ্যমন্ত্রী। এবার সেই কথা শুনে যারা উদ্ধব সেনা রয়েছে, মানে শিবসেনার উদ্ধবপন্থী আর শরদ পাওয়ারের যারা রয়েছেন, তারা বলছেন, "তা কেন? কথা তো হয়েছিল যে জিতে আসার পর যদি সংখ্যাগরিষ্ঠতা আসে নিজেদের মধ্যে আলোচনা আমরা করব। আর আলোচনা করার পর আমরা সেই জায়গা থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে বেছে নেব।" তাহলে যদি রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেরা বলে থাকে, নানা পাটোয়ারিকে কথা দিয়ে থাকেন যে তিনি মুখ্যমন্ত্রী হবেন, সেটা প্রকাশ্যে কেন বলে দিলেন না? আমরা সেই অনুযায়ী জোট করতাম কি করতাম না, সেই জায়গায় চলে আসতো। ফলে নিজেদের মধ্যে একটা ডামাডোল কিন্তু শুরু হয়ে গেছে। আর এর মাঝখানেই একটা অত্যন্ত ইন্টারেস্টিং তথ্য আসছে। সেটা কংগ্রেস যতই লাফাক যে তারা একক বৃহত্তম দল হবে। হ্যাঁ, হয়তো একক বৃহত্তম হবে না, কিন্তু বিজেপির পর সেকেন্ড লার্জেস্ট পার্টি হওয়ার তাদের একটা বড় জায়গা রয়েছে। কিন্তু যে এমএলএদের নিয়ে এই সেকেন্ড লার্জেস্ট পার্টিটা হবে তারা, তাদের একটা বড় অংশ কিন্তু আবার বাগী হওয়ার জন্য তৈরি হয়ে আছে। অর্থাৎ সোজা কথায় তারা কংগ্রেসের টিকিটে জিতবে এবং তারপর হয় তারা আলাদা একটা দল করে নেবে কিংবা সরাসরি বিজেপিতে মিশে যাবে। এবং এটা একটা বড় অংশ কিন্তু চাইছে। আর সেইজন্য এরা যাতে বাগী হয়ে যেতে না পারে, এরা যাতে বিজেপির ফাঁদে না পা দেয়, সেইজন্য এদেরকে জেতার পর আর মহারাষ্ট্রের একা রিস্কই নিতে পারছে না কংগ্রেস। তাদের জন্য ফ্লাইট বুক হচ্ছে এবং সেই ফ্লাইট উঠে যাবে ব্যাঙ্গালোরে, কর্ণাটকে। ওই ডিকে শিবকুমার আছেন, যিনি পুরো ব্যাপারটা সামলে দেবেন যাতে ঐখান থেকে ভাঙিয়ে সরকারটা বিজেপি করতে না পারে। যদি ত্রিশংকু অবস্থায় থাকে বা সরকার গঠনের কাছাকাছি কিন্তু পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা এই এনডিএ জোটের না হয়। এবার এদিকে আরেকটা মজার কাণ্ড হয়ে গেছে। যখন কংগ্রেস এদিকে কর্ণাটকের ফ্লাইট বুক করছে, ব্যাঙ্গালোরের ফ্লাইট বুক করছে, খবর পাওয়া যাচ্ছে যে মহারাষ্ট্রের যেগুলো বর্ডার এলাকা আছে সেখানকার একাধিক গেস্ট হাউস, রিসর্ট, এমনকি গোয়া বা গুজরাট সেখানেও একাধিক রিসর্ট বুকিং হচ্ছে এবং সেই বুকিং প্রায় কমপ্লিট এবং সেটা লার্জ বুকিং হচ্ছে। এখন মহারাষ্ট্রের বর্ডারে কারা করছে এটা নিয়ে তো প্রশ্ন থাকতে পারে। কিন্তু গোয়া বা গুজরাটে কারা রিসোর্ট বুকিং করছে? অবভিয়াসলি বিজেপি শাসিত রাজ্য। সুতরাং বিজেপি যারা সঙ্গে রয়েছেন তারাই এই রিসোর্ট বুকিংটা করবেন। কেন সেই রিসোর্ট বুকিং দরকার হয়ে পড়ছে? আর এইখানেই মহারাষ্ট্রের রাজনীতির আসল টুইস্টটা লুকিয়ে আছে। যাদেরকে সঙ্গে নিয়ে এই নির্বাচনটা লড়া হয়েছে, শেষ পর্যন্ত তারা সেই জোটে থাকবেন কিনা? দেখুন ২০২৪ এ যে লোকসভা নির্বাচনটা হয়েছে, সেখানেও কিন্তু এই ২ টো শিবির একদম স্পষ্টাস্পষ্টই ভাগ ছিল। কিন্তু শিবসেনার হাতছাড়ার পর বিজেপি যতটা ভেবেছিল ভালো ফল করবে মহারাষ্ট্রে, সেইটা কিন্তু হয়নি। তারা নিজেদের আসন মোটামুটি ঠিক রাখতে পারলেও তাদের যারা জোটসঙ্গী রয়েছে, বিশেষ করে অজিত পাওয়ার, তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত আসনটা পায়নি। ফলে মহারাষ্ট্রে একটা কিন্তু বড় ধাক্কা হয়েছিল এবং যেটার জন্য বিজেপির ২৭২ এর গন্ডিটা ক্রস করা যায়নি। কিন্তু তারপরই যদি জোটটা ভেঙে এই বিধানসভার আগে জোটটা এদিক ওদিক করা হতো,
তাহলে সেটা ভোটারদের কাছে একটা রং মেসেজ যেত এবং যে সিটগুলো বা যে ভোটটা বিজেপি নিজেদের দক্ষতায় পেয়েছে সেই ভোটটাও হারাবার একটা চান্স ছিল। তাই কোন রকম ঝুঁকি নেয়নি। তারা যে জোট শরিক ছিল তাদের সঙ্গেই লড়েছে। কিন্তু যদি ট্রেন্ডটা এটা দেখা যায় যে বিজেপি সিঙ্গল লার্জেস্ট পার্টি হয়ে গেছে এবং ধরুন অজিত পাওয়ারের টিম তারা কিন্তু অতটা ভালো ফলাফল করতে পারেনি। শরদ পাওয়ারের দল সেখানে ভালো করেছে। হাই চান্স আছে শরদ পাওয়ারের অংশটা অজিত পাওয়ারের অংশের সঙ্গে মিশে গেল এবং এই বিজেপির জোটের সঙ্গে চলে এলো। বা অজিত পাওয়ারের দলটাকে পুরো আ সেখানে কাট করে দিল। কাট করে দিয়ে শরদ পাওয়ারকে নিজেদের জোটে নিয়ে নিল। এমনকি সেম জিনিস হতে পারে এই উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের মধ্যে। উদ্ধব ঠাকরের হাত থেকে শিবসেনা পুরোপুরি বার করে নিয়েছে এবং একনাথ শিন্ডে সেটাকে এখন লিড করছে। প্রতীক থেকে আরম্ভ করে দলের নাম সমস্ত কিছু একনাথ শিন্ডের কাছে আছে। কিন্তু ভোটের বাজারে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে এই প্রতীক এবং দল ছিনিয়ে নেওয়ার পর ভোট ব্যাংকটাও একনাথ শিন্ডে ছিনিয়ে নিতে পেরেছেন কিনা। যদি দেখা যায় যে একটা সেখানে দুজনেই 50-50 সিচুয়েশন এ আছে, তাহলে বুঝবেন যে আল্টিমেটলি রাজনীতিতে তাদের ক্ষতি হচ্ছে এবং ২ ভাই তখন এক হয়ে গিয়ে হাত মিলিয়ে তারা বিজেপির সঙ্গে চলে আসতে পারেন। আবার এমনটাও হতে পারে যে একনাথ শিন্ডের টিম একটু কম আসন পেল। আর শিবসেনা যেরকম করে ২০২৪ এর লোকসভা নির্বাচনে পেরেছিল, নিজেদের ভোটটা সেই জায়গাটাই ধরে এসছে। মাথায় রাখতে হবে শিবসেনা কিন্তু বিজেপির সবথেকে পুরনো শরিক ছিল। তখন একনাথ শিন্ডেকে দূরে সরিয়ে উদ্ধব ঠাকরেকে আবার কাছে টেনে নিয়ে যাওয়া হতে পারে। ফলে একাধিক ইকুয়েশন, একাধিক সমীকরণ সেখানে দেখা যাচ্ছে। যদিও মুখে নেতারা বলছেন, অ্যা এদিকে দেবেন্দ্র ফডনবিসই বলুন, ওদিকে নানা পাটোলেই বলুন যে, "আমাদের জোটই ক্ষমতায় আসছে এবং আমরা তো একক বৃহত্তম দল হবই। আমাদের জোট শরিকরাও যথেষ্ট ভালো আসন পাবে এবং আমরা সেখান থেকে সরকার গড়ছি। কিছু নির্দল আছেন যারা সবসময় সরকারের সঙ্গে থাকতে চান। ছোট দল আছেন যারা সরকারের সঙ্গে থাকতে চান। তাদের আমরা সঙ্গে নিব এবং আমরা আরামসে সরকার করব, ৫ বছর চালাবো।" কিন্তু দুদলই যখন একই দাবি করে, বাস্তবে তো সেই ফলাফল হতে পারে না। বাস্তবে কিন্তু একটা বড় চেঞ্জ হতে পারে এবং সমস্ত সমীক্ষাকে ফেল করিয়ে দিয়ে মহারাষ্ট্রে কিন্তু একদম টুইস্টিং একটা রাজনৈতিক প্লট তৈরি হতে পারে। ফলে কালকে ফল ঘোষণা হলেও কুর্সি দখলের লড়াই যে কালকেই শেষ হয়ে যাবে এমনটা নয়। বরং সেই লড়াইটা কালকে থেকে নতুন করে শুরু হবে এবং সেটা ঘোড়া কেনাবেচাই হোক বা রিসর্ট পলিটিক্সই হোক বা ফ্লাইটে করে বাগি করে নিয়ে এই এমএলএদের অন্য রাজ্যে নিয়ে চলে যাওয়া হোক। মহারাষ্ট্র গত ৫ বছরে অনেক কিছু দেখেছে। তার যে রিপিট টেলিকাস্ট হবে না, এই কথা কিন্তু কেউ বলার মতো জায়গায় নেই। আর obviously এই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে যে ফলাফল হবে তার উপর কিন্তু বিজেপির আগামী দিনের রাজনীতি সর্বভারতীয় ক্ষেত্রে তো তার দিকনির্দেশ হবেই এবং বাংলা নিয়ে তারা কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটাও কিন্তু এরপর অনেকটাই ডিপেন্ডেন্ট আছে। কেননা বিজেপির শীর্ষ নেতৃত্ব নাকি বঙ্গের রাজ্য নেতৃত্বকে কথা দিয়েছে যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড ইলেকশন অব্দি আমরা অত্যন্ত বিজি থাকবো। খুব ক্রুশিয়াল ইলেকশন কিন্তু সেটা মিটে গেলেই বাংলার জন্য স্পেশাল নজর থাকবে। কেননা বাংলার ইলেকশনের জন্য আর মাস ১৫ মতো বাকি থাকবে। সুতরাং বাংলাতে আর কোনো ঢিলেমি দেওয়ার জায়গা নেই। কিন্তু এই ২ টি রাজ্যেই যদি তারা ঢিলেমি খেয়ে যায়, সরকার করতে না পারে, তাহলে কি আর বাংলার জন্য ঝাঁপাতে পারবে? বিশেষ করে বিল পাসের জন্য লোকসভা, রাজ্যসভায় সেখানে কিন্তু বড় ইকুয়েশন দরকার আছে। আবার যদি এখানে ড্যাং করে জিতে যায় বা যে করেই হোক শেষ পর্যন্ত সরকারগুলো বানিয়ে নেয়, হলে বাংলাকে তো আর কোনো আলাদা করে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। কোনো রাজনৈতিক সেখানে ডিপেন্ডেন্সি থাকছে না। অল আউট অ্যাটাক এ যাওয়ার একটা জায়গা রয়েছে এবং ১৫ মাসে বাংলাতে কিন্তু অনেক আবার এরকম টুইস্টিং প্লট দেখা যেতে পারে। ফলে সব মিলিয়ে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড আগামীকাল সকাল থেকে ভোট গণনা শুরু হবে। এই সময়ে হয়তো ফলাফল চলে আসবে। কিন্তু সেই ফলাফল কি আল্টিমেট ফলাফল হবে? নাকি সেখান থেকে নতুন করে রাজনৈতিক টুইস্ট প্লট হবে? সেদিকেই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা এখন তাকিয়ে বসে আছে। তবে আপনাদের কি মনে হয়? সত্যিই মহারাষ্ট্রে এত কিছু হওয়ার দরকার হবে? নাকি এক্সিট পোল যা ট্রেন্ড দেখাচ্ছে সেইভাবেই এই এনডিএ জোট বিজেপি একক বৃহত্তম দল এবং তারা আরামসে ক্ষমতায় আসবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।